মে 1967 নকশালবাড়িতে পুলিশ ফায়ারিংয়ে 11 জনের মৃত্যু হয়। 11 জন। 72-এ চারু মজুমদার লকআপে মারা যায়। বাংলাদেশ ওয়ার, তারপর 75-এর ইমার্জেন্সি। কি দারুণ ইন্টারেস্টিং না সময়টা। এম.এফ হোসেনের এই ছবিটা প্রচণ্ড ব্যাকল্যাশ ফেস করেছিল ইন্দিরা গান্ধীকে দুর্গা হিসেবে দেখানোর জন্য। ইটস ইম্পসিবল টু বি ট্রুলি আর্টিস্টিক উইদাউট অফেন্ডিং সামওয়ান। কিন্তু 70s-এ আর্টিস্টিক ফ্রিডম কোথায়? কিছু এক্সপ্রেস করতে গেলেই হয় জেলে পুরে দিচ্ছে, নাহলে এনকাউন্টার করে দিচ্ছে। তাহলে আমরা এখন এখানে কি করছি? বিকজ অফ দ্য চ্যালেঞ্জেস। ম্যাক্সিমাম ইন্টেলেকচুয়ালসরাই ডিটেনশনের ভয় চুপ করে আছে, কিন্তু তার মধ্যেও কিছু লোক আছে, যেমন ধরুন সফদার হাসমি, উৎপল দত্ত, ভিভিয়ান সুন্দরম, তারপর যারা নিজেদের কাজের মাধ্যমে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে। মিসেস জি ভিভিয়ান সুন্দরম এঁকেছিলেন অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট। আমি খালি ভাবি হাউ ইন্টারেস্টিং ইট উড বি টু লিভ ইন দিস অ্যাজ অ্যান আর্টিস্ট। আমিও একটা এঁকেছিলাম ইন্সপায়ার হয়ে। ওটাও কি এমার্জেন্সির উপর? না, আমারটা নকশালাইট মুভমেন্ট। এই তো এটা। দিস ইজ রিয়েলি গুড। আই হ্যাভ টু বি গুড। দিস ইজ মাই লাইভলিহুড। আমার দাদু কলেজে পড়ার সময় নকশাল মুভমেন্টে জড়িয়ে পড়ে। ব্যাপারটা সেরকম সেই সময় খুব একটা আনকমন না। শুনেছি পুলিশ কাস্টাডিতে মার খেয়ে তারপর তো সারা জীবন ক্রাশ হাতে চলেছেন, তাও ভালো প্রাণে বেঁচে গেছেন। শুনেছি ওনার 2 বন্ধু তো কাস্টাডিতেই মারা যায়। তুমি আর তোমার দাদু খুব ক্লোজ, তাই না? ছিলাম। 3 বছর আগে উনি মারা যান। এখন বেঁচে থাকলে হয়তো 90+ হতো, কিন্তু কি জানেন, এই এরাটা আমি বেশি রিলেট করি বিকজ অফ দ্য ল্যাক অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ অ্যান আর্টিস্ট। স্বাধীনতার জন্য আমাদের কত স্ট্রাগল করতে হয়েছিল, তাই না? কিন্তু 25-30 বছরের মধ্যে দেখুন কি অবস্থা হয়েছে, কিরকম ছেলে খেলা। রামমোহন, বঙ্কিম এরা থাকলে খুব কষ্ট পেত। এই এরাটাও বেশ ইন্টারেস্টিং, তাই না? নিজেদের মাটিতে নিজেরাই রেশিয়াল ডিসক্রিমিনেশন ফেস করছে। এখানেও আর্টিস্টিক ফ্রিডমের প্রচুর রেস্ট্রিকশনস। ব্রিটিশরা প্রাণ থেকে চুন খসলেই হয় জেলে পুরে দিচ্ছে, নাহলে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। এই এরার স্ট্রাগলটা খুব অ্যাডমায়ারেবল, তাই না? এই এরার কি কি জিনিস ভালো লাগে তোমার? ওয়েল, ইউজ অফ মিডিয়া, যেমন যুগান্তর পত্রিকা, বন্দে মাতরম, হিন্দু। তাছাড়া লিটারেচারে আনটাচেবলস, আনন্দমঠ, রবীন্দ্রনাথের তো প্রচুর লেখা আছে। তবে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার সবচেয়ে প্রিয় এই গগনেন্দ্রনাথ ঠাকুরের স্যাটারিক্যাল ক্যারিকেচারগুলো। কি সুন্দর সোসাইটাল হিপোক্রেসি আর আইরনিগুলোকে পোর্ট্রে করেছে, দেখুন। বাহ, বেশ ইন্টারেস্টিং তো কার্টুনগুলো। রাজা রবি বর্মা আর অবনীন্দ্রনাথের কাজও ভালো। তোমার টেবিলে দেখছি ভ্যান গগ আর ইফ আই এম নট মিস্টেকেন এডওয়ার্ড মাঞ্চের স্ক্রিন রাখা। ওই দুটো আমার অল টাইম ফেভারিট, স্টারি নাইটস আর স্ক্রিম। পার্সোনালি স্পিকিং এই স্ক্রিম ছবিটা না আমার খুব ইরি লাগে। জানেন ডক্টর মুখার্জি, এই স্ক্রিম ছবিটা না আমি আজকাল প্রচুর রিলেট করি। রোজ রাত্রে স্বপ্নে এই ছবিটা আমার স্বপ্নে আসে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি মানে ওই ছবিটার জায়গায় আমার মুখ বসানো। আমি মুখ খুলে প্রাণপণে তারস্বরে চিল্লাচ্ছি, কিন্তু একটাও শব্দ বেরোচ্ছে না। আমি আরো চেষ্টা করছি, চিৎকারে আমার গলা চিড়ে যাচ্ছে, কিন্তু একটাও শব্দ বেরোচ্ছে না। এই না, আর কোনো এরা আছে যার কথা তোমার মনে পড়ে? এরা বলা ঠিক হবে কিনা জানি না, তবে 2017-18 কথা খুব মনে পড়ে। আচ্ছা অরূপ, ওটা কি? ওটা আমার পোর্টফোলিও বলতে পারেন, স্কুল লাইফে বানানো। দেখতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি। বুদ্ধা তোমাকে খুব ইন্সপায়ার করে, তাই না? হ্যাঁ,
Buddha has been the major subject of most of my artworks. Such nice paintings. তুমি এই সময়টা নিয়ে কিছু বলছিলে? হ্যাঁ, তখন আমার 4 কি 5 বছর বয়স। একটা র্যাডিক্যাল রাইট উইং গভর্নমেন্টে থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট একটার পর একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়ে যাচ্ছিল। তার মধ্যে একটা হলো ডিক্রিমিনালাইজেশন অফ সেকশন 377, 2018 বোধ হয়। ইয়েস। টিভিতে দেখছিলাম লোকজন রেনবো ফ্ল্যাগ নিয়ে সেলিব্রেট করছে, কারো কারো গালে আবার রেনবো আঁকা। আমি মার কাছে বায়না করলাম যে আমাকেও এঁকে দিতে হবে গালে। বাবার খুব একটা পছন্দ হয়নি, যেহেতু তিনি একটু কনজারভেটিভ ছিলেন। আমার আঁকার ইন্টারেস্টটাও কিন্তু ওই মায়ের তুলি আর পোস্টার কালারের শিশিগুলো দেখে। আমি আমার নতুন ক্রেয়নগুলো দিয়ে একটা রামধনু এঁকেছিলাম। এই তো ছবিটা। You have come a long way, I see. ফুটবলটা তো জ্বালিয়ে মারলো। আই হেট দিস ফাকিং ফুটবল। অনেকক্ষণ ধরে নোটিস করছি এই ফুটবলটা, আই ড্রপগুলো আর এই স্ট্রং আলোটা, আর তোমার এই যে একটা অবসেশন উইথ আর্টিস্টিক ফ্রিডম, আর তোমার স্বপ্নটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইজ there সামথিং ইউ উইশ টু টেল মি? দেখো, তুমি তোমার এই প্রবলেমগুলো আমাদের যত তাড়াতাড়ি বলতে পারবে, তোমার এই ইমোশনাল ব্যাপারটা নিয়ে আমাদের ডিল করতে ততই সুবিধে হবে। 3 বছর আগে একটা সানসেটের সময় আমি আমার আঁকার সরঞ্জামগুলো নিয়ে একটা মাঠে গিয়েছিলাম। সেদিনকে আকাশের রংটা অপূর্ব ছিল। ছেলেরা মাঠে ফুটবল খেলছিল, আমি মগ্ন হয়ে ছবি আঁকছিলাম। হঠাৎ পেছন থেকে ফুটবলটা প্রচণ্ড আঘাত করলো আর আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরে দেখি আমি আমার বেডরুমে, আর আমার আশেপাশের সব আঁকা ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার ব্লাইন্ডনেস? সেরিব্রাল অ্যাক্রোমেটোপসিয়া। 3 বছর ধরে একটা ছবিও আঁকতে পারিনি, কোনো রঙই বুঝতে পারছি না তো আঁকবো কি। অনেক চেষ্টা করেছি জানেন, অনেক। মেমোরি থেকে কালারগুলো রিকল করার পারিনি। 6 মাস আগে ওয়াইফও ছেড়ে চলে গেল। এই থেরাপির টাকাগুলো বাবার কাছ থেকে নিতে হচ্ছে। ওই রামধনুর 7টা রঙও গ্রে কালারের 7টা শেড ছাড়া আর কিচ্ছু না। চিন্তা করো না, আমরা নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বের করবো যাতে তুমি আবার ছবি আঁকো। তুমি তোমার সাইকিস্কোপটা খুলে ফেলতে পারো এবার। একটু ডিসওরিয়েন্টেড লাগতে পারে, বাট দেন দ্যাটস ফাইন। আচ্ছা ডক্টর মুখার্জি, অ্যাটলিস্ট থেরাপি সেশনগুলো এই সাইকিস্কোপটা ইউজ করে আমি রঙগুলো আবার দেখতে পারি না? ইট অল ডিপেন্ডস অন হাউ ইউ রিঅ্যাক্ট টু দ্য থেরাপি। তাহলে নেক্সট উইক সেম টাইম, নেক্সট সেশনে দেখা হচ্ছে তাহলে আবার।